স্বামীর কাছে আবদার আছে যে তার শারীরিক সুখটা যদি সে পূরণ নাই করতে পারে, সেসব মেয়েরা কি ভালো থাকতে পারে? তো আমার স্বামী সেটা পারে না। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল বলছি। আজকে আমার জীবনের কিছু বাস্তব কাহিনী নিয়ে কথা বলবো। আসলে আমার যার সাথে বিয়ে হয়েছে, হ্যাঁ, অনেক বড় চাকরি করে, অনেক বড় লোক, অনেক টাকা স্যালারি পায়। আর আমার বয়ফ্রেন্ডের কোনো চাকরি বাকরি ছিল না, বেকার ছিল। তো ওর সাথে আমার কোনো কথাবার্তা চলে না। আর আমার জামাই প্রথম 6 মাস আমাকে শারীরিক সুখ দিয়েছে, তাও হারবালের মাধ্যমে। আসলে তারপর থেকে আমাকে আর কোনো সুখ দিতে পারে নাই। হঠাৎ করে আমার বয়ফ্রেন্ড আমার ফোনে কল দেয়। আমি কল পেয়ে অবাক হয়ে যাই যে এতদিন পরে ও আমাকে কল দিয়েছে। আসলে ওর সাথে তো আমার কোনো যোগাযোগ ছিল না। তো একদিন আমি ওকে আমার সব কথা বললাম, আমার বয়ফ্রেন্ডকে। তো আমার বয়ফ্রেন্ড অনেক আফসোস জাগালো। আমি বললাম যে আমার স্বামী আমাকে শারীরিক কোনো সুখ দিতে পারে না। আসলে টাকা পয়সা থাকলেই যে সুখ শান্তি আসে এরকম না। প্রত্যেকটা মেয়েরই একটা স্বামীর কাছে আবদার আছে যে তার শারীরিক সুখটা যদি সে পূরণ নাই করতে পারে, সেসব মেয়েরা কি ভালো থাকতে পারে? তো আমার স্বামী সেটা পারে না। এরকম কিছুদিন এরকম ভাবে চলতে থাকলো। আমি যখন বিরক্ত হয়ে যাই, আমি আর পারি না ওকে সহ্য করতে। একটা মেয়ের তো ইচ্ছা থাকতে পারে, তাই না? তার স্বামীর কাছে তো তার একটা আবদার থাকতেই পারে। তো সে যখন এই আবদারটা পূরণ না করতে পারে, একটা মেয়ের তাহলে কি করা উচিত? তো আমি তখন মনে মনে ডিসিশন নিই যে আমার বয়ফ্রেন্ড তো আমাকে এখনো অনেক ভালোবাসে, বা আমাকে এখনো কল দেয়, তো ওর সাথে আমার কথা চলে, কথা চলতে থাকে। একদিন আমি ওকে বললাম যে দেখো, আমার যার সাথে বিয়ে হয়েছে ও আমাকে শারীরিক কোনো সুখ দিতে পারে না। আমাদের এতদিন বিয়ে হয়ে গেছে, আমাকে কোনো শারীরিক সুখ দিতে পারে না। ও আমাকে বলে যে সুখ দিতে পারে না, তুমি ওখানে কেন পড়ে আছো? তো আমি বললাম যে কেন পড়ে আছি? সব মেয়ে কি, কোনো মেয়ে কি চায় যে তার জামাইয়ের ঘর ছেড়ে আসতে? আমি এই জন্য এর কাছে থেকে পড়ে আছি। তো একদিন আমার জামাই আমাকে বলে যে আমি সিলেট যাচ্ছি কালকে।
তো আমিও সুযোগ পেলাম, আমিও ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি সিলেট যাও। তো সিলেটে পরের দিন সকালে ও সিলেট চলে যায়। আর আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক হয়ে যায়। ওকে আমি মাঝে মাঝে আমার বাসায় নিয়ে আসি, ওকে নিয়ে আমি অনেক দূরে দূরে যাই ঘুরতে। আমার জামাই সিলেট যায়, এবার আমি খুশিতে আমার বয়ফ্রেন্ডের কল দিই, আমার বয়ফ্রেন্ড আসে, আমরা সারাদিন অনেক এনজয় করি, অনেক সময় কাটাই। এরকমভাবে সময় কাটাইতে কাটাইতে রাত হয়ে গেছে। তো আমি আর ওকে যাইতে দিলাম না, আমার বাসায় রাখলাম। তো এরকমভাবে বাসায় রাখার পরে রাত যখন 2টা বাজে, তখন আমার হঠাৎ করে রুমের দরজায় কলিং বেল শব্দ পাই। পরে তখন আমি ভাবি যে এত রাত করে কে আসে আমার রুমের দরজায় কলিং বেল বাজায়। পরে দরজার ফাঁক দিয়ে দেখি আমার হাজবেন্ড। আমি ভয়ে আতঙ্কিত হয়ে আমার বয়ফ্রেন্ডকে কোথায় লুকাবো এটা ভাবছি। ভাবতে ভাবতে আমার ফ্রিজ আছে বড়, আমার ফ্রিজের ভিতরে ওকে আটকে রাখি। আমার ফ্রিজের লাইন অফ করে ওকে ফ্রিজের ভিতরে আটকাইয়া আমি তালা দিয়ে রাখি। দিয়ে আমি রুমের দরজা খুলি। আমার হাজবেন্ড আমাকে, আমার গলা টলা শুকাই গেছে এরা দেখে আমার হাজবেন্ড কয় যে তোমার এত দেরি হলো কেন রুম খুলতে, রুমের ভিতরে এত আউলা ঝাউলা কেন, কে ছিল রুমের ভিতরে? আমি ভয়তে ভয়তে বললাম যে আমার রুমে কেউ ছিল না, আমি একাই ছিলাম। তাই বলে আমি ওকে বোঝাইতে চাইলাম অনেক কথা বলে, কিন্তু ও কিছু বুঝতে চাইল না। ওর সাথে আমার সেই পর্যায়ে কথা কাটাকাটি হয়, গ্যাঞ্জামের সৃষ্টি হয়। ও তখন আমার সঙ্গে গ্যাঞ্জাম করে দৌড়াতে দৌড়াতে ছাদের উপরে যায়। ছাদের উপরে যে লাফ দিয়ে পড়ে ও মারা যায়। আমি চিৎকার দিয়ে আমি রুমে আসি। রুমে আসার পরে আমার ফ্রিজের তালা খুলে দেখি আমার বয়ফ্রেন্ডও মারা গেছে। তো সে পর্যায়ে আর আমি নিজেকে সামলাতে পারলাম না। তো আমার একটা ভুলের কারণে আমার স্বামীকে আমি হারিয়ে ফেললাম, আমার বয়ফ্রেন্ডকেও আমি হারিয়ে ফেললাম। তো এরকম কেউ করবেন না, এরকম ভুল আর কেউ যেন করবেন না আমার মতো।